স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে 30টি করে বাছাই করা প্রশ্নোত্তর করছি জিকে জিএস ক্লাসের মাধ্যমে। এবং আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ 30টি একদম তোমাদের যে নতুন সিলেবাসের টপিকগুলো রয়েছে তার উপর থেকে মিক্স 30টি প্রশ্নোত্তর করে ফেলবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ক্লাসের প্রশ্ন উত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুব স্ট্যান্ডার্ড রেখেছি। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো, প্রথম প্রশ্ন আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন ইতিহাসের উপর থেকে। কোন সুলতান ভারতের ইতিহাসে প্রথম স্থায়ী সেনাবাহিনী অর্থাৎ স্ট্যান্ডিং আর্মি গড়ে তুলেছিলেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো কোন সুলতান ভারতের ইতিহাসে সর্বপ্রথম স্থায়ী সেনাবাহিনী বা স্ট্যান্ডিং আর্মি গড়ে তুলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আলাউদ্দিন খিলজি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। দাগ এবং হুলিয়া প্রথা। দেখো, আলাউদ্দিন খিলজি ঘোড়া চিহ্নিতকরণের জন্য দাগ প্রথা এবং সৈনিকদের পরিচয় লিপির জন্য হুলিয়া প্রথা চালু করেছিলেন। তারপর দেখো, মূল্য নিয়ন্ত্রণ নীতি। তিনিই প্রথম, অর্থাৎ আলাউদ্দিন খিলজি প্রথম বাজার দর নিয়ন্ত্রণের জন্য সাহানি মান্ডি নিয়োগ করেছিলেন। ওকে। তারপর দেখো, ইকতা প্রথার বিলোপ। তিনি প্রথম ইকতা প্রথা রদ করে সেনাদের নগদে বেতন দেওয়া শুরু করেছিলেন। তাহলে কে? এগুলো সবগুলোই কে করেছিলেন? আলাউদ্দিন খিলজি। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন সংবিধানের উপর থেকে। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ একক দেওয়ানি বিধির সম্পর্কে বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড শর্টে ইউসিসি বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করবে এই প্রশ্নটিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 44-এ এটির কথা বলা হয়েছে এবং বর্তমানে গোয়া এবং উত্তরাখণ্ডে এই ইউসিসি চালু হয়েছে। দেখো, আর্টিকেল 40-তে কি বলা রয়েছে? আর্টিকেল 40-তে গ্রাম পঞ্চায়েত সংগঠনের কথা বলা রয়েছে। আর্টিকেল 48A-তে কি বলা রয়েছে? পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে এবং এটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। যে জন্য দেখো 48A যখনই দেখবে আর্টিকেলের সাথে এ বি সি এরকম থাকবে, সেগুলো তার মানে কি পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। তারপর দেখো আর্টিকেল 50, সেখানে কি বলা হয়েছে? বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা বলা হয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্থাৎ ইউএনপিএসএ লাভ করেছিল? পশ্চিমবঙ্গের প্রকল্প সম্পর্কে জানতে হবে। এই ধরনের প্রশ্ন একটা দুটো আসতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2017 সালে কন্যাশ্রী প্রকল্প এই পুরস্কারটি পেয়েছিল। দেখো, কন্যাশ্রী প্রকল্প শুরু হয় 2013 সাল থেকে বাল্য বিবাহ রোধ এবং নারী শিক্ষার জন্য। যুবশ্রী প্রকল্প শুরু হয় 2013 সাল থেকে। সবুজ সাথী প্রকল্প শুরু হয় 2015 সাল থেকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয় 2021 সাল থেকে এবং সম্প্রতি গতকালই বাজেট পেশ হয়েছে, সেখানে নতুন আরো একটা স্কিম শুরু হয়ে গেছে, যুব সাথী, যেখানে 1,500 টাকা করে 21 থেকে 40 বছর সমস্ত বেকার যুবকদের ভাতা প্রদান করবে। ওকে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। কম্পিউটারের ভাষায় ক্যাচে মেমোরি আসলে কি ধরনের মেমোরি? চারটি অপশন রয়েছে, সেকেন্ডারি, ভোলাটাইল, পার্মানেন্ট নাকি হাই স্পিড সেমিকন্ডাক্টর। কোন ধরনের মেমোরি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাই স্পিড সেমিকন্ডাক্টর মেমোরি হয়ে যাবে ক্যাচে মেমোরি। দেখো, রেজিস্টার কোথায় থাকে? এটি কম্পিউটারের দ্রুততম একটি মেমোরি সিপিইউ এর ভিতরে থাকে। তারপর দেখো রম, এটি হচ্ছে নন ভোলাটাইল একটি মেমোরি। রমের ফুল ফর্ম কি? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। তারপর দেখো এস র্যাম এবং ডি র্যাম। ঠিক আছে। ক্যাশ মেমোরি সাধারণত এই স্ট্যাটিক র্যাম, এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম দিয়ে তৈরি হয়, যা দ্রুত গতির জন্য তৈরি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন। এনইপি 2020-তে ইসিসিই এর অর্থ হলো নিচের কোনটি? চারটি অপশন দেখো, সঠিক উত্তর করার চেষ্টা করবে।
এনইপি 2020-তে ইসিসিইর অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, প্রারম্ভিক শৈশবের যত্ন এবং শিক্ষা হয়ে যাবে ইসিসির অর্থ। তো এই ইসিসির ফুল ফর্ম কি? ইসিসির ফুল ফর্ম হয়ে যাবে দেখো, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষার একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং লাস্ট মিনিট সাজেশন পাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল ফুল মক টেস্টও এখান থেকে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান অনুযায়ী বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থাৎ বিওডি বৃদ্ধির কারণ কি? তো বিওডি বৃদ্ধি কখন হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জলে জৈব বর্জ্যের পরিমাণ যখন বৃদ্ধি হয় তখন কিন্তু এই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পেয়ে যায়। জৈব বর্জ্য কি করে থাকে? জলের যে অক্সিজেনগুলো থাকে সেগুলোকে সব নিজেরা ইউজ করে নেয়, ফলে অন্যান্য যে সমস্ত প্রাণীরা থাকে সেগুলো আর অক্সিজেন পায় না এবং তারা কিন্তু মারা যায়। অর্থাৎ জলের মধ্যে অক্সিজেনের চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যায়, কেননা জৈব বর্জ্যগুলো অক্সিজেনগুলো সব ব্যবহার করে নিয়েছে। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি হয়? তখনই বৃদ্ধি পায় যখন জলের জৈব বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। দেখো, ইউট্রোফিকেশন, এই ইউট্রোফিকেশনের ফলে জলের পুষ্টি দ্রব্য বেড়ে যাওয়ায় শৈবালের বৃদ্ধি হয় এবং যা অক্সিজেনের ঘাটতি ঘটায়। অর্থাৎ ইউট্রোফিকেশনের ফলে এই শৈবাল বৃদ্ধি হয়ে যায় এবং শৈবাল কি করে থাকে? জলের সমস্ত অক্সিজেন নিজেরা ব্যবহার করে নেয়, ফলে জলের মধ্যে যে অ্যাকচুয়াল অক্সিজেন থাকার কথা, অর্থাৎ কোন একটা প্রাণী বাঁচতে গেলে যে অক্সিজেন থাকার কথা সেইগুলো কমিয়ে দেয় এই শৈবালগুলো। তারপর দেখো, বায়ো ম্যাগনিফিকেশন, খাদ্য শৃঙ্খলে ক্ষতিকারক রাসায়নিকের ঘনত্ব বেড়ে গেলে সেটাকে বলা থাকে বায়ো ম্যাগনিফিকেশন। তারপর দেখো, মিনামাটা ডিজিজ কোনটির জন্য হয়ে থাকে? সেটা হচ্ছে মার্কারি বা পারদ দূষণের ফলে মিনামাটা রোগটি হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী এবং রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নর্মদা নদী। দেখো, নর্মদা সাতপুরা এবং বৃন্দ পর্বতের মাঝ দিয়ে প্রবাহিত হয়। সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত, এই নদীতেই অবস্থিত রয়েছে। তারপর দেখো, হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত উড়িষ্যাতে, এরা দীর্ঘতম বাঁধ, এবং তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ডে, এবং এটি হচ্ছে সর্বোচ্চ বাঁধ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে কোন খেলোয়াড়ের জন্মদিনে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, মেজর ধ্যানচাঁদের জন্মদিনে পালিত হয়ে থাকে। ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে? 29শে আগস্ট, মেজর ধ্যানচাঁদের জন্মদিন। দেখো, গোল হচ্ছে মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী, দ্য রেস অফ মাই লাইফ হয়ে যাবে মিল্খা সিং এর আত্মজীবনী, প্লেইং ইট মাই ওয়ে এটি হচ্ছে সচিন তেন্ডুলকারের আত্মজীবনী, এবং আনব্রেকেবল এমসি মেরিকমের আত্মজীবনী। এগুলো সবই কি? আত্মজীবনী। মেজর ধ্যানচাঁদকে আর কি বলা হয়ে থাকে? হকির জাদুকর। 9 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? বিভিন্ন আবিষ্কার সায়েন্টিফিক ইনভেনশনের উপর থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে। তো পেনিসিলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। দেখো, বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, পোলিওর টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করেছে? পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন দিবস হিসাবে পালন করার ঘোষণা দিয়েছে? এটাকেও ভিভিআই করবে। 4টি অপশন,
তো সঠিক উত্তর হবে অপশন বি, বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস। দেখো 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে দেশপ্রেম দিবস হিসেবে পালিত হয়ে থাকে, 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয়ে থাকে, এবং 1 সেপ্টেম্বর ও 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হয়ে থাকে পশ্চিমবঙ্গে। এগুলো সব কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য, ঠিক আছে, ডাব্লিউবির জন্য। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে, 1900 প্লাস প্রশ্নোত্তর, সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও শেষ মুহূর্তে তোমাদের কেমন প্রস্তুতি রয়েছে সেটাকে যাচাই করে নেওয়ার জন্য। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুসারে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্য হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা। 12 নম্বর প্রশ্ন, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, টেনিস খেলার সাথে যুক্ত রয়েছে ডবল ফল্ট খেলাটি, মানে শব্দটি। দেখো গুগলি, ইয়োকার এগুলো মানে যুক্ত রয়েছে ক্রিকেটের সাথে সম্পর্কিত। চেকমেট, স্টালমেট এগুলো যুক্ত রয়েছে দাবা খেলার সাথে। বুলি, পেনাল্টি, কর্নার যুক্ত রয়েছে হকি খেলার সাথে। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা কত সালে হয়েছিল? নিচের কোন সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল? স্মাইলিং বুদ্ধার নাম ছিল। সঠিক উত্তর হবে অপশনে 1974 সালে। এছাড়াও দেখো আরো কিছু পরীক্ষা হয়, পোখরান-2 1998 সালে হয় এবং এটির নাম ছিল অপারেশন শক্তি। তারপর দেখো ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে এবং আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটি 1975 সালে প্রেরণ করা হয়। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর নিচের কোনটি? বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত বিমানবন্দর নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি কেরালাতে অবস্থিত রয়েছে। দেখো কোচিন বিমানবন্দর 2015 সালে সম্পূর্ণ সৌরচালিত হয় এবং পাকিয়ং বিমানবন্দর সিকিমে অবস্থিত, এটা ভারতের 100তম বিমানবন্দর। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পূর্ব বর্ধমানকে। দেখো চা উৎপাদিত হয়ে থাকে দার্জিলিং এ এবং এটা জিআই ট্যাগ পেয়েছে। আম প্রচুর পরিমাণে উৎপাদন হয় মালদাহে। কমলালেবু বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে দার্জিলিং এবং কালিম্পংয়ে, এবং পাট সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে নদিয়া এবং 2 চব্বিশ পরগনাতে। 16 নম্বর প্রশ্ন, ঘুমর কোন রাজ্যের বিখ্যাত একটি লোকনৃত্য? স্টার মার্ক করবে প্রশ্নটিকে, ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। রাজস্থানের বিখ্যাত লোকনৃত্য ঘুমর। দেখো ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, কুচিপুড়ি নৃত্যটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, মোহিনীঅট্টম নৃত্যটি দেখতে পাওয়া যায় কেরালাতে, এবং রউফ এই নৃত্যটি দেখতে পাওয়া যায় জম্মু এবং কাশ্মীরে। 17 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে বা শিডিউলে ভারতের ভাষাগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, অষ্টম তফসিলে, 8 শিডিউলে। দেখো 8 শিডিউলে 22টি ভাষা স্বীকৃত, সাঁওতালি, বোড়ো, ডোগরি এবং মৈথিলি এই 4টি ভাষা সর্বশেষ যুক্ত হয়েছে 92তম সংবিধান সংশোধনীতে। এবং দেখো 10ম তফসিলে কি রয়েছে? দলত্যাগ বিরোধী আইন রয়েছে। আচ্ছা এখান থেকে বলে দিই, 10ম তফসিলে দেখলাম দলত্যাগ বিরোধী। 12 নম্বরে কি রয়েছে? মিউনিসিপ্যালিটি। আর 7ম তফসিলে পাওয়ার বা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন।
কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, এনইপি 2020 ফোকাস কি? চারটি অপশন দেখে উত্তর করো। চারটি অপশন মধ্যে কোনটা ফোকাস এনইপি 2020? সঠিক উত্তর হবে অপশন ডি, 360 ডিগ্রি সামগ্রিক অগ্রগতি রিপোর্ট, অর্থাৎ প্রোগ্রেসিভ রিপোর্ট, যেটা হচ্ছে 360 ডিগ্রি হয়ে থাকবে। 19 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মোবাইল উৎপাদনে ভারতের বিশ্ব র্যাঙ্কিং কত? কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন এটি। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মোবাইল উৎপাদনে ভারতের বিশ্ব র্যাঙ্কিং কত? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয়। প্রথমে কে রয়েছে? অবশ্যই চায়না। 20 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনীতে, হয়েছিল 1989 সালে। আচ্ছা, এটি হয়েছিল 1976 সালে এবং এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। প্রচুর কিছু চেঞ্জ করা হয় এটির মাধ্যমে। আর 44তম সংবিধান সংশোধনী, এটা হয়েছিল 1978 সালে। এখানে সম্পত্তির অধিকারকে বাদ দেয়া হয়, অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়া হয়। ওকে, দেখো 61তম সংবিধান সংশোধনী 1989 সালে আসে। 42তম সংবিধান সংশোধনী মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে এবং 73তম সংবিধান সংশোধনী সেটি পঞ্চায়েত রাজের সাথে সম্পর্কিত রয়েছে। এটা হয়েছিল 1992 সালে। 21 নম্বর প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লালা হারাদয়াল। দেখো প্রতিষ্ঠাকাল 1913 সালে সান ফ্রান্সিসকোর আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এটি প্রতিষ্ঠিত হয় এবং সভাপতি কে ছিলেন গদর পার্টির? সহন সিং ভাগনা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠা কে করেছিলেন? লালা হরদয়াল। গদর শব্দের অর্থ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, ওকে, বা রিভলিউশন। 22 নম্বর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আচ্ছা, এটা 2024-25 হবে না, এটা ভুল রয়েছে, একদম বর্তমান। সঠিক উত্তর হবে অপশন বি, সঞ্জয় মালহোত্রা বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছে। দেখো আরবিআই প্রতিষ্ঠিত হয় 1 এপ্রিল 1935 সালে। প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। 23 নম্বর প্রশ্ন, দেখো ফিনান্সিয়াল ইয়ার 25 এর তৃতীয় প্রান্তিকে অর্থাৎ একদম শেষের দিকে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের শহরাঞ্চলে বেকারত্বের হার কত ছিল? কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন সি, 6.4% ছিল তৃতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার। 24 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি 2025 সালের ভারতের প্রথম ইউনিকর্ন হয়ে উঠেছে? ভিভিআই করো। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025 সালের ভারতের প্রথম ইউনিকর্ন কোম্পানি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, জাসপে। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত পোর্টালটির নাম কি? পশ্চিমবঙ্গের কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত পোর্টালটির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, উচ্চশ্রী প্রকল্প। ঠিক আছে, এটি চালু হয় কত সালে? 2021 সালে।
26 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে? শান্ত মণ্ডল। ঠিক আছে, এখানে জেট প্লেন চলাচল করে। ওকে, মেসোস্ফিয়ারে উল্কা বিনষ্ট হয়, যে উল্কাগুলো পৃথিবীতে ঢোকে মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়। ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে, কেননা যত প্রাকৃতিক ঘটনা অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাত এই ট্রপোস্ফিয়ারে হয়ে থাকে, সেই জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 27, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষা অর্থাৎ এডুকেশনকে রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় আনা হয়? এটাকে ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়েছিল? 1976 সালে। দেখো যুগ্ম তালিকাতে কি কি রয়েছে, দেখো শিক্ষা রয়েছে, বন রয়েছে অর্থাৎ ফরেস্ট, ওজন এবং পরিমাপ রয়েছে, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ এবং বিচার প্রশাসন, এগুলো সবই যুগ্ম তালিকাতে রয়েছে। 28, ভারতের সাদা বিপ্লব অর্থাৎ হোয়াইট রেভলিউশন বা দুগ্ধ বিপ্লবের জনককে? সঠিক উত্তর হবে অপশন বি, ভার্গিস কুরিয়েন হচ্ছে সাদা বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের বা দুগ্ধ বিপ্লবের জনক। এই হোয়াইট রিভলিউশনের একটা অপর নাম রয়েছে, সেটা হচ্ছে কি? অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড 1970 সালে এটি শুরু হয় এবং ভার্গিস কুরিয়েন তখনকার আমুলের চেয়ারম্যান ছিলেন। দেখো অপারেশন ফ্লাড 1970 সালে শুরু হয় দুধের উৎপাদন বাড়ানোর জন্য, এবং আমুলের তখন তৎকালীন চেয়ারম্যান কে ছিলেন ভার্গিস কুরিয়েন, আমুলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন। 29 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে প্যারিসে অবস্থিত রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। 30 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ওয়েট অর্থাৎ ওয়েভ এম্পাওয়ারমেন্ট টুল কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির সাথে যুক্ত রয়েছে এই ওয়েট বা ওয়েব এম্পাওয়ারমেন্ট টুল। দেখো এটি এমন একটি টুল যা ভাষাগত বাধা দূর করে ইন্টারনেটের তথ্যকে স্থানীয় ভাষায় উপলব্ধ করতে সাহায্য করে, বিশেষ করে গ্রামীণ ভারতে। অর্থাৎ ম্যাক্সিমাম তো সব ইংরেজিতে লেখা, কিন্তু আমি যদি বাংলায় সার্চ করি সেই ইংরেজিটাকেই ট্রান্সলেট করে সুন্দরভাবে আমার কাছে বাংলায় প্রেজেন্ট করে। তো এটাই হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি টুল। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর, সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাসে যা যা টপিক রয়েছে সেই টপিকের উপর থেকেই প্রশ্নোত্তরগুলো করানো। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করে থাকো আপ টু এক্সাম পর্যন্ত। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং আশা করছি এখান থেকে তোমরা কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, এবং সাথে প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ 50টি প্র্যাকটিস সেট 1900+ প্রশ্নোত্তর নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে প্র্যাকটিস পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।